মক্কার পবিত্র শহরে যে প্রতিরক্ষা চুক্তি ঘিরে এখন আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে তার নাম শুনলে একটা শব্দ বারবার সামনে আসছে, মুসলিম ন্যাটো। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক নিজেদের নিরাপত্তাকে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়ার যে অঙ্গীকার করেছে তা নিঃসন্দেহে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যে দেশের কোনো একটির ওপরে সশস্ত্র হামলা হলে সেটিকে শুধু সেই দেশের বিরুদ্ধে হামলা হিসেবে দেখা হবে না, বরং যৌথ নিরাপত্তার উপরে আঘাত হিসেবে বিবেচনা করা হবে। ফলে প্রশ্ন উঠছে, সত্যি কি মক্কায় তৈরি হলো ন্যাটোর আদলে একটি নতুন মুসলিম সামরিক জোট? প্রশ্নটা যতটা সরল, উত্তরটা ততটা সহজ নয়। কারণ ন্যাটোর সঙ্গে মক্কায় এই চুক্তির তুলনা করলে অনেক পার্থক্য চোখে পড়ে। ন্যাটোর তৈরি হয়েছে কয়েক দশকের সামরিক সহযোগিতা, যৌথ কমান্ড, নিয়মিত মহড়া, গোয়েন্দা সমন্বয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক বোঝাপড়ার উপরে ভিত্তি করে। সেখানে কোনো সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার একটি প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। মক্কার নতুন চুক্তি এখনও সেই জায়গায় পৌঁছয়নি, বরং বলা যায় এটি সেই পথে হাঁটার একটি রাজনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুক্তিতে পারস্পরিক নিরাপত্তার অঙ্গীকার থাকলেও তার মানে এই নয় যে একটি দেশের যুদ্ধ শুরু হলেই বাকি দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে নেমে পড়বে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানও বলেছেন, কোনো দেশ আক্রান্ত হলে কী ধরনের সাহায্য দেওয়া হবে তা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে। অর্থাৎ সামরিক সহায়তা হতে পারে, আবার তা কূটনৈতিক, গোয়েন্দা, লজিস্টিক বা অন্য কোনো ধরনেরও হতে পারে। সরাসরি সেনা পাঠানো তার একমাত্র পথ নয়। এই জায়গাটাই মুসলিম ন্যাটো তকমার সবথেকে বড় সীমাবদ্ধতা। নামের মধ্যে যতটা সামরিক শক্তির ইঙ্গিত মিলেছে, বাস্তবে সেই মাত্রার কাঠামো এখনো তৈরি হয়নি। তবে এই বলে এই জোটকে একেবারে কাগজে চুক্তি বলে উড়িয়ে দেওয়াও ঠিক নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশের সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত শক্তি। তুরস্ক ন্যাটো সদস্য এবং তার প্রতিরক্ষা শিল্প গত এক দশকে অনেকটাই শক্তিশালী হয়েছে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, আর সৌদি আরবের হাতে রয়েছে বিপুল অর্থনৈতিক ক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থান। তিন দেশের এই মিলনে মক্কার চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। সৌদি আরবের দিক থেকে দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়। বহু বছর ধরে রিয়াদ নিজের নিরাপত্তার জন্য আমেরিকার উপর ব্যাপকভাবে নির্ভর করেছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি এবং নিরাপত্তার সহযোগিতা সৌদি আরবের প্রতিরক্ষা নীতিকে অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধরন অনেকটাই বদলে গিয়েছে। মিসাইল, ড্রোন, সাইবার হামলা এবং প্রক্সি সংঘাতের যুগে শুধু উন্নত বিমান বাহিনী বা বিদেশি নিরাপত্তার ছাতার উপরে নির্ভর করে যথেষ্ট থাকা যাবে না। একটি দেশের তেলক্ষেত্র, বন্দর, বিমানবন্দর বা গুরুত্বপূর্ণ কাঠামোর কয়েকশো কিলোমিটার দূরেও হামলার লক্ষ্য হতে পারে। সৌদি আরব নিজেও এই বাস্তবতার মুখোমুখি হয়েছে। ফলে রিয়াদ এখন এমন একটি নিরাপত্তা কাঠামো চাইছে যেখানে আমেরিকা থাকবে, কিন্তু আমেরিকার উপর একমাত্র নির্ভরতা থাকবে না। এখানে পাকিস্তান ও তুরস্কের গুরুত্ব। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সামরিক সম্পর্ক শুধু নতুন নয়, দুই দেশের মধ্যে বহু দশক ধরে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানি সামরিক প্রশিক্ষক এবং বাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানের সবথেকে বড় কৌশলগত সম্পদ হলো তার পারমাণবিক সক্ষমতা। কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে পাকিস্তানের উপস্থিতি তাই শুধু সামরিক সহযোগিতার বিষয় নয়, এর মধ্যে একটা বড় কৌশলগত বার্তা রয়েছে। অন্যদিকে তুরস্কের শক্তি অন্য জায়গায়। তুরস্ক শুধু একটি বড় সামরিক দেশ নয়, একই সঙ্গে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। গত কয়েক বছরে তুরস্ক নিজের প্রতিরক্ষা শিল্পকে অনেকটাই স্বনির্ভর করার চেষ্টা করেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, মিসাইল, যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জামের তৈরিতে আঙ্কারা নিজের সক্ষমতা বাড়িয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। প্রতিরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বেশ উষ্ণ। কিন্তু এখন এখানেই প্রশ্নটা সামনে এলো, তুরস্ক বা সৌদি আরব কি সত্যিই পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে সেনা পাঠাবে?
ধরা যাক ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত শুরু হলো। পাকিস্তান যদি মনে করে যে তাদের উপরে হামলা হয়েছে এবং মক্কার চুক্তি অনুযায়ী তারা সৌদি আরব এবং তুরস্কের সহযোগিতা চাইলো, তখন কি হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু এতটা সহজ নয়। সৌদি আরব হয়তো পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে, তুরস্কও রাজনৈতিকভাবে ইসলামাবাদকে সমর্থন করে কথা বলতেই পারে। সামরিক সরঞ্জাম, গোয়েন্দা তথ্য, ড্রোন প্রযুক্তি কিংবা অন্যান্য প্রতিরক্ষা সহায়তাও সামনে আসতে পারে। কিন্তু সরাসরি সেনা পাঠানো সম্পূর্ণ একটা ভিন্ন ব্যাপার, কারণ কোনো দেশের সেনাবাহিনীকে অন্য দেশের হয়ে সরাসরি যুদ্ধে পাঠানোর অর্থ হলো সেই সংঘাতে নিজেকেও জড়িয়ে ফেলা। সৌদি আরবের ক্ষেত্রে এর ঝুঁকি অনেকটা। ভারতের সঙ্গে রিয়াদের সম্পর্ক এখন শুধু তেল কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নেই। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, কূটনৈতিক ক্ষেত্রে ভারত এবং সৌদি আরবের সম্পর্ক গত কয়েক বছরে যথেষ্ট বেড়েছে। ভারতে বিপুল সংখ্যক সৌদি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, আবার সৌদি আরবেও লক্ষ লক্ষ ভারতীয়রা কর্মরত। ফলে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেই ভারত বিরোধী যুদ্ধে সৌদি আরব ঝাঁপিয়ে পড়বে, এমনটা ধরে নেওয়া বাস্তবসম্মত নয়। তুরস্কের ক্ষেত্রে সমস্যাও কম নয়। তুরস্ক ন্যাটোর সদস্য। ভারত এবং তুরস্কের মধ্যে সম্পর্ক নিয়ে নানা মতপার্থক্য থাকলেও আঙ্কারা যদি সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামে, তাহলে বিষয়টি দুই দেশের মধ্যে সীমাবদ্ধ শুধু থাকবে না, আন্তর্জাতিক কূটনীতিতে তার বড় প্রভাব পড়তে পারে। ফলে তুরস্কও সরাসরি সেনা পাঠানোর আগে বহুবার ভাববে। এই কারণেই মক্কার চুক্তির সবথেকে বড় শক্তি হয়তো যুদ্ধ শুরু করার ক্ষমতায় নয়, বরং যুদ্ধ ঠেকানোর ক্ষমতায়। আন্তর্জাতিক রাজনীতিতে যাকে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ সম্ভাব্য আক্রমণকারীকে আগেই বোঝানো যে হামলা করলে তার ফল খুব কঠিন হতে পারে। কোনো দেশ যদি জানে সৌদি আরবের উপরে হামলা হলে পাকিস্তান এবং তুরস্ক প্রতিক্রিয়া জানাবে, তাহলে সেই দেশও হয়তো হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাববে। অর্থাৎ একটি প্রতিরক্ষা জোটের কাজ সবসময় যুদ্ধ করা নয়, অনেক সময় যুদ্ধ যাতে না হয়, পরিস্থিতি যাতে সেরকমভাবে তৈরি করাই তার সবথেকে বড় সাফল্য। তবে এখানে কাগজে বাক কথাটা পুরোপুরি খাটে না, কারণ জোটের সদস্য তিন দেশই বাস্তব শক্তি। তুরস্কের সামরিক শিল্প এবং ন্যাটোর অভিজ্ঞতা রয়েছে, পাকিস্তানের রয়েছে পারমাণবিক অস্ত্র, বড় সেনাবাহিনী, সৌদি আরবের রয়েছে বিপুল প্রতিরক্ষা বাজেট এবং অর্থনৈতিক কাঠামো। অর্থাৎ এই তিনটি শক্তিকে একসঙ্গে রাখলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমীকরণ তৈরি করা হয়। সমস্যা হলো শক্তি থাকা আর শক্তিকে একসঙ্গে নিয়ে ব্যবহার করার ক্ষমতা এক জিনিস নয়। ন্যাটোর সবথেকে বড় শক্তি শুধু তার সদস্য দেশগুলির সেনাবাহিনী নয়, তার আসল শক্তি হলো যৌথ কমান্ড ব্যবস্থা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অন্যান্য আপডেটের জন্য।